বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। এখন আজকে বিকেল থেকে ব্লগটা স্টার্ট করলাম। এখন প্রায় 4:30 পৌনে 5টা মতন বাজে। তো চলো, আমি প্রথমে আগে চুলটা বেঁধে নিই। চুলটা বেঁধে নিলে না আমার মনে হয় যেন একটা বড় কাজ হয়ে গেল, কারণ আমার চুলে না প্রচণ্ড জট ধরে যায়। ওই কারণে আমি আগে চুলটাকে বেঁধে নিলাম, তাহলে আমার একটা বড় কাজ কমপ্লিট হয়ে গেল। এবার একটুখানি যা পরার, শীত হালকা হালকা করছে, খুব একটা না, তাও পরে নেওয়াই ভালো, ঠান্ডাটা যাতে না লাগে। এখন তো শীত পড়ছে না, তাও ঠান্ডা লেগে যাচ্ছে। মানে কি যে হয়েছে অবস্থা ওয়েদারের, আর কিছু বলার নেই। তো চলো, আমি একবারে চা করে নিই, জল ফুটিয়ে ফ্লাক্সে ঢেলে নেব, আর তারপরে আমি চাটাও বসিয়ে দেব। আর ও তো হাঁটতে বেরিয়ে গেছে, ওই কারণে আমি চাটা ওর জন্য ফ্লাক্সে রেখে দেবো, আর আমার চাটা আমি খেয়ে নেব। আমি না ওয়েট করতে পারি না, মনে ভাবি যে ও আসবে একসাথে চা খাবো, কিন্তু হয়ে ওঠে না। আমার এত ঘুম থেকে উঠলেই একটু চায়ের জন্য মনটা এত ছটফট করতে থাকে না, ওই কারণে আমি বানিয়ে ফেলি। আমি নিজে এখন খেয়ে নেবো, আর ফ্লাক্সে ওর জন্যে ভরে রেখে দিয়েছি। ও আসবে, তারপরে ফ্লাক্স থেকে ঢেলে দেবো। আর বাবা না এখনও স্কুল থেকে আসেনি, চলে আসবে একটু পরেই। তো চলো, এবার বাবান চলে এসছে, ও খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে। তারপরে আমি একটু সন্ধেটা দিয়ে নেব। ওর প্রচণ্ড চাপ যাচ্ছে, একদম সময় পায় না ছেলেটা। তো ঘুমিয়ে পড়েছে, আমি সন্ধে দিয়ে নেব। অন্য ঘরে গিয়ে ঘুমিয়েছে। আগে আমি গঙ্গা জল ছিটিয়ে নিলাম ঘরে, সমস্ত ঘর দুয়ারে। ঘরে দুয়ারে গঙ্গা জল ছিটিয়ে নিয়ে সন্ধেবেলা, তারপরে সন্ধে দিলে না একটা পজিটিভ এনার্জি সঞ্চার হয়, আর লক্ষ্মী ঠাকুর এতে খুব খুশি হন, তুষ্ট হন। আর তারপরে আমি তুলসী তলায়ও একটা প্রদীপ জ্বালিয়ে দিলাম। তুলসী তলায় না অবশ্যই একটা প্রদীপ জ্বালানো উচিত। আমার তো তুলসী তলা সেইভাবে নেই, আমি টবের মধ্যেই একটা তুলসী গাছ লাগিয়ে রেখেছি। আমার আগে কিছুই তেমন ছিল না, ঠাকুর রাখার জায়গাও ছিল না, সিংহাসনও ছিল না। আমি তাও কোনো রকম শোকেসের মধ্যে ঠাকুর নিয়ে রাখতাম, ওখানেই সন্ধ্যা প্রদীপ দেখাতাম, একটু জল বাতাসাও দিতাম। এর জন্য সবাই আমাকে টুনটিটকারিও করেছে যে আমি কিভাবে ঠাকুরকে রেখেছি, কোথায় রেখেছি, শোকেসের মধ্যে লুকিয়ে রেখেছি। যাই হোক, এখন আমার ঠাকুর ঘরটা ভালো হয়েছে। লোকে তো বলবেই, লোকে কখনোই, তুমি যতই ভালো কাজ করতে যাও, যে কোনো ভালো কাজ করতে যাও, লোকে তাতে বাধা হয়ে দাঁড়াবেই। এখন পরিবেশটাই আমাদের এমন হয়ে গেছে, কোনো মানুষই যেন কারো ভালো চায় না, কারো ভালো দেখতে পারে না, কেমন যেন হয়ে গেছে। আগে কিন্তু এই রকম ছিল না, সবাই সবার পাশে দাঁড়াতো, সবাই সবাইকে ভালোবাসতো। এখন যেন ভালোবাসা একদম উবে গেছে, ভালোবাসা যেমন কেমন যেন একটা স্বার্থপর হয়ে গেছে। এইদিকে দেখো, আমি আজকে একটুখানি পায়েস তৈরি করব। খেজুরের গুড়ের পায়েস খেতে অনেকদিন ধরেই ইচ্ছে করছে, তো আমি দুধটা জাল দিয়ে নিয়েছি ভালো করে। আর গোবিন্দভোগ চালটা ধুয়ে রেখেছিলাম আমি ভালো করে, ওইটা আমি এবার দিয়ে দেব দুধের মধ্যে। আর দুধের মধ্যে দিয়ে একটু ঘেটে নেব, নইলে কিন্তু চালগুলো তলায় দলা দলা পাকিয়ে যায়। আর ওইদিকে বাটির মধ্যে যে দুধটা রেখেছি না, ওইটার মধ্যে আমি শুকনো দুধ দিয়ে একটু ঘন করব। এদিকে দেখো, আমি বাবানের জন্য একটু চা বসিয়েছি, দুধ চা। আমাদের তো চা খাওয়া হয়ে গেছে, ও হেঁটে এসছে, ওকেও দিয়ে দিয়েছি চা। আর বাবান ঘুম থেকে উঠেছে, একটু মাঝে মাঝে ও দুধ চাটা খেতে চায়। একটুখানি চাটা খেলে তাহলে পড়ার আবার এনার্জি পাবে, পড়বে, এখন পড়তে বসবে, বসে গেছে। আমি গিয়ে এখন চাটা দিয়ে আসবো, চা আর বিস্কুট। তো ওই জন্য দুধ চা করছি। দেখছো, সরি বন্ধুরা, ঠান্ডা লেগে গেছে, একদম গলাটা কেমন
বসে বসে গেছে। তো এই যে দুধ চা আর অরিও বিস্কুট দিয়ে খাবে ও, ওকে দিয়ে আসলাম। আর এইদিকে দেখো ওই দুধটা আমি একটু ঠান্ডা করতে দিয়েছিলাম, ফুটিয়ে নেওয়ার পর তুলে রেখেছিলাম যাতে একটু উষ্ণ গরম থাকে, কারণ খুব গরমের মধ্যে আর খুব ঠান্ডার মধ্যে না এই প্যাকেটের দুধ দিলে না দলা দলা পাকিয়ে যায়, ভালো করে মেশে না। ওই কারণে উষ্ণ গরম যখন থাকবে দুধটা তখনই দেওয়া উচিত। ওই কারণে বাটির মধ্যে আমি ঢেলে রেখেছি। এইবার আমি প্যাকেটের দুধটা আমি এর মধ্যে দিয়ে একটু ঘন করে নেব। কনডেন্স মিল্কের কাজ করে এইভাবে পায়েস তৈরি করলে, আর প্রচণ্ড টেস্টি হয় এইভাবে একটুখানি ঘন দুধ ওর মধ্যে দিলে। কনডেন্সড মিল্কও তোমরা দিতে পারো, ওইটাও খুব ভালো হয়। তো আমি এইভাবেই তৈরি করি। একটুখানি গুঁড়ো দুধ, এই দেখো দুধটা একদম ঘন করে নিয়েছি। তো ওটা আমি চালটা আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে, তারপরে আমি এই ঘন দুধটা দিয়ে দিলাম। এখনও কিন্তু আমি চিনি গুড় কিচ্ছু দিইনি, আর চিনি টিনি দেবো না, আমি খেজুরের গুড় দিয়ে করব। খেজুরের গুড়ে পুরো মিষ্টি তো হয় না, তো আমি তার বদলে কয়েকটা বাতাসা দেব। আর খেজুরের গুড়টা একটু বেশি করে দেব, আমার গন্ধটা কালারটা মানে কী যে ভালো লাগে, মানে মিষ্টি খাওয়ার পোকা তো। তো দেখো খেজুরের গুড় দিয়ে দিয়েছি, একটু বেশি করেই দিয়েছি, এটা গলে যাক। তারপরে আমি কয়েকটা যে গুড়ের যে বাতাসাগুলো হয় সেগুলো দিয়ে দেবো। চিনি আমি দেবই না এর মধ্যে। তো বাতাসা দিয়েও খুব মিষ্টি হয়, আর গুড়টা দিয়ে তো মিষ্টি অবশ্যই হবে। তো দেখো আমার চাল সেদ্ধ হওয়ার পরে আমি এগুলো দিয়েছি। আর 1 চিমটি লবণ দেবে বন্ধুরা, তোমরা শুনলে হয়তো অবাক হয়ে যাবে, কিন্তু মিষ্টির যে মিষ্টতাটা বজায় থাকে এই লবণটা দিলে। 1 চিমটি মতন লবণ দিয়ে দেখবে, অসাধারণ টেস্ট হয় খেতে। তো আমি এভাবে তুলে তুলে রাখলাম যাতে ঠান্ডা হয়ে যায়, আর নিচেও গিয়ে আমি দিয়ে আসবো সবাইকে। তো দেখো একটু ঠান্ডা হওয়ার পরে এবার আমি খেতে নিয়ে দিয়েছি বাবানকে। এই দেখো কি সুন্দর হয়েছে না, একটা সর যে পড়ে যায় ওপরে, দারুণ লাগে ওই সরটা আমার। ওই কারণে আমি একদম তুলে তুলে রেখে দিয়েছি সব বাটিতে বাটিতে। এই দেখো সসপ্যানেও সর পড়ে গেছে। আর আমি না মানে কালকে খাবো, আজকে একটুখানি খাবো তো অবশ্যই, আমার তো লোল পড়ে যাচ্ছে, কিন্তু আমার বাসি পায়েসটা না বেশি ভালো লাগে। বাসি রুটি দিয়ে বাসি পায়েস আমার অসাধারণ লাগে খেতে। তাই তো ও খুব আমাকে বলে, কেমন খাবার, সব বাসি খাবার কারো ভালো লাগে? তো না, পায়েস পিঠে এসব আমার বাসি খেতে খুবই ভালো লাগে। তো চলো তারপরে আমি রুটিটা করে নেব, আর কিছু করব না, তরকারি তো দিনের বেলার করাই আছে। আর রুটি না আমি এখন নেটে দেখছি সব জায়গায় দেখাচ্ছে রুটি নাকি ওই আগুনে সরাসরি দিয়ে ফোলাতে বারণ করছে, এতে নাকি ক্যান্সার হচ্ছে। আগুনে সরাসরি রুটি না, মানে যে কোনো খাবারই, যেমন বেগুন পোড়া আগুনে দিয়ে পোড়াতে হয়, আগুনে দিয়ে খাওয়ার খেতে বারণ করছে এখন ডাক্তাররা। মানে কত যে কিছু নিয়ম বেরোবে এতদিন ধরে, এত যুগ যুগ ধরে আগুনে পুড়িয়েই সব এই যে রুটি ফোলালো, তারপরে বেগুন পোড়া এসব খেয়ে আসলো মানুষ, দিব্যি ভালো সুস্থভাবে থাকলো। আর এখন যত যেন রোগ বেড়েছে তত যেন খাওয়ার নিয়মও বেড়েছে। তো আমি ওই জন্য শুনলে এবার মনটা খুঁতখুত করে না, যে এই রকম হবে, তো ঠিক আছে তাহলে আমি ফোলাবো না, তাওয়াতেই ফোলাবো। আর তাওয়াতে আমার না ভালো ফোলে না, কোনো দিনও ফোলে কোনো দিনও ফোলে না। তো তাও আমি চেষ্টা করছি, আর কি করব। আর হচ্ছে এই দেখো কি বলো তো বন্ধুরা, সফলতা অর্জন করার জন্যে না মানে মানুষ তো তোমাকে পিছপা করেই দেবে, পিছিয়েই দেবে, কিন্তু আমরা এগিয়ে যাব। আর সফলতা পাওয়ার জন্য কঠোর পরিশ্রম করতে হবে, পরিশ্রমের কোনো বিকল্প নেই। এইদিকে আমি বাবানকে খাওয়াতে আসলাম, কারণ ওকে একবার সারাদিনে খাইয়ে দিতে হয়, তাহলে ও খুব খুশি হয়। আর সারাদিনে সময় পায় না, তো পড়ে উঠেই সকালে ঘুম থেকে উঠেই পড়তে বসে, পড়ে উঠেই স্কুলে যায়, আর স্কুল থেকে এসেই ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে আবার পড়তে বসেছে, আবার পড়তে বসবে, তার মাঝখানে একটুখানি ব্রেক নিয়েছে, যে মোবাইলটা নিয়েছে। তো মানে বলে যে মোবাইলটা আমি একটু দেখবো, আর তুমি আমাকে খাইয়ে দাও। তো আমি একটু খাইয়ে দেওয়ার চেষ্টা করি, কারণ একদমই সময় পায় না। আর আশেপাশে মানে এমন হয়ে গেছে না এখনকার পরিবেশ, বাচ্চাদের
মানে বাইরে বেরোতে দেওয়াও যেন খুব ভয় হয়ে যাচ্ছে, টেনশনের হয়ে যাচ্ছে। তো ওই জন্য একটুখানি ও মোবাইলটা নেয় আর তারপরে আবার পড়তে বসবে। তো এদিকে আমরাও খেয়ে নিই, আগে বাবানকে খাইয়ে দিয়ে আসলাম। তো সফলতা অর্জন করতে কঠোর পরিশ্রম খুব দরকার। আমিও দেখি কঠোর পরিশ্রম শুরু করেছি, আর চ্যানেলটার তো আমার বেশি দিন হয়নি, মাসখানেক হয়েছে। দেখি আমি সফলতা পাই কিনা। আমার সাধ্য মতন আমি চেষ্টা করে যাচ্ছি। আমি কঠোর পরিশ্রম করছি, সংসার সামলাচ্ছি, তারপরে ইউটিউব সামলাচ্ছি, মানে ইউটিউবে শুরু করেছি, আর ওদিকে টিউশনিও করছি। টিউশনি যে কটা টাকা পাই আমি আমার বাবা মাকে একটু পাঠাই, কারণ বাবা মার আমার ছেলে নেই, তো আমরা 3 বোন। তো আমার বাবা মা দুজনেই রিটায়ার করে গেছে। ওই কারণে আমার খুব ইচ্ছে যে বাবা মাকে আমি যেন হেল্প করি। আমি সেভাবে তো কিছু করি না। তো টিউশনির যে কটা টাকা আমি পাই সেই কটা টাকা আমি বাবা মাকে পাঠাই। ওই কারণেই খুব পরিশ্রম করছি আমি ইউটিউবের জন্যে। যদি দাঁড়াতে পারি তাহলে আমি বাবা মাকেই পাঠাবো। আমার বাবা মা যতদিন জীবিত আছে ততদিন আমাকে যদি ইউটিউবে আমার ঠাকুর যদি একটু করে দেয় কিছু, তাহলে তাতেই আমি খুশি। তারপরে যদি আমাকে আর ভিউজ নাও হয় তাও চলবে। তো এইদিকে দেখো আমি আমলকিগুলো কুচিয়ে নিয়েছি আর এইভাবে রস বার করে নিচ্ছি। আমি না একটা ভ্লগে দেখলাম একজন এইভাবে আমলকির রস করে ফ্রিজে রেখে দিচ্ছে ডিপে, ওই আইস কিউবে করে, ওইটা সকালবেলা খাচ্ছে। তো আমি তো আমলকি ডেলিই খাই, কাঁচা আমলকিটাই খাই, আমি কুচিয়ে নিয়ে এভাবেই খাই। তোমরা দেখে থাকবে, আমার ভিডিওতে আছে। তো ওরা তো খায় না, ওরা তো বাবা ছেলেতে খেতে পারে না ওইভাবে। তো ওদের জন্য আমি এই কিউবে করে এভাবে রেখে দিলাম, দেখি তো খায় কিনা। সকালে উষ্ণ গরম জলের মধ্যে করে দিয়ে দেব। আর ওদিকে পুরো বরফ কিন্তু আমি ফেলে দিইনি, কারণ আমার ছেলে এত দুরন্ত যে ওর প্রায় প্রত্যেক দিনই ব্যথা লাগে, ব্যথা পায়, চোট পায়, পড়ে যায়। তো বরফ ওই জন্য আমাকে রাখতেই হয় ফ্রিজে। ঠান্ডা, শীত, গ্রীষ্ম, বর্ষা, যখন মানে বরফ আমাকে রাখতেই হবে। ওই জন্য হাফটা আমি বরফ রেখেছি আর হাফটা আমলকির রস দিয়েছি। আর এখানে অ্যালোভেরার পাতাটাও আমি থেকে জেল বার করে নিচ্ছি। আমি আসলে আজকে তেল বানাবো। তেলটা মানে বানানো এর আগের ভিডিওতে, মানে এর আগে ভিডিওতে তোমরা দেখে থাকবে তেল আমি কিভাবে বানিয়েছি। তো আজকে অত ডিটেলসে দেখাবো না, একটুখানি দেখিয়ে দিচ্ছি আমি যে নারকেল তেলটা আমি গরম কড়াইয়ের মধ্যে, আঁচটা কিন্তু আমি সিম করে রাখবো, একদম লোতে করে রাখবো। নারকেল তেলের মধ্যে কালো জিরে আর মেথি গুঁড়ো করা দিয়ে দেব, তারপরে নিম পাতা, কারি পাতা, তুলসী পাতা দিয়ে দেব, আর এখানে অ্যালোভেরার জেল আর আমলকি কুচানোটা দিয়ে দিলাম। ওটা দিলে একটু ফুটবে, একটু দূরে সরে যেতে হবে। তারপরে আঁচ কিন্তু একদম লোতে রেখে দিয়েছি। তারপরে কয়েকটা আমি জবা ফুল দিয়ে দেবো, আর ঘাঁটতেই থাকবো আঁচ এরকম একদম লোতে করে, কিছুক্ষণ ধরে আমি ঘাঁটতে থাকবো। তেলটা একদম কালারটা দেখবে চেঞ্জ হয়ে যাবে, আর খুব সুন্দর একটা আচার আচার গন্ধ বেরোবে। তো চলো, আর তার মধ্যে আবার আমাকে ক্যাস্টর অয়েল আর ভিটামিন ই ক্যাপসুল আর হচ্ছে টি ট্রি অয়েল মিশিয়ে তারপরে আমি চুলে মাথায় গোড়াতে লাগাই। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি দেখো কাপড় চোপড় ছেড়ে তারপরে আমি ঠাকুরের বিছানা করে দিতেও কিন্তু চলে এসেছি। গুড নাইট।